আচ্ছা, গতদিন আমরা শতকরার প্রথম ক্লাসটা করেছিলাম এবং সেইখানে আমরা বলেছিলাম যে শতকরা থেকে আমরা টোটাল ৯ টা অঙ্ক করব। তো তার মধ্যে ৩ ধরনের অঙ্ক আমরা গতদিন প্র্যাকটিস করে ফেলেছি। তো আজকে আমরা পরবর্তী ৩ ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে চলেছি। তো শতকরার এটা হচ্ছে ২য় লেকচার এবং বরাবরের মতোই ডিসক্লেইমার যে এই যে প্রেজেন্টেশন যেটা দিয়ে আমি আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছি, এটা সময় একাডেমির নিজস্ব সম্পত্তি না, এটা সংগৃহীত। অনেকের হয়তো মাথায় আসতে পারে যে এইটা বারবার বলে দেওয়ার কি আছে? তো ঘটনা হচ্ছে কি যে টিচিং প্রফেশনটা আসলে একটু ব্যতিক্রম। তো এইটা দিয়ে আমি হয়তো পড়ালাম, আপনার মাথায় আছে এটা হচ্ছে সময় একাডেমি কষ্ট করে বানিয়েছে। তো এটা এক প্রকার প্রতারণা হয়ে যায়। তো যেন প্রতারণা না হয় সেজন্য মূলত এটা বলে দেওয়া, এটার অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আমরা ৪ নম্বর টাইপের ম্যাথ শুরু করতে চলেছি। ৪ নম্বর টাইপের ম্যাথের প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভগ্নাংশ দেওয়া থাকছে, একে শতকরায় প্রকাশ করতে হবে। ৩/৫ বা ৬/১৫ একে শতকরায় প্রকাশ করতে হবে। সহজ কথায় ২ টা সংখ্যা দেওয়া থাকছে বা ভগ্নাংশ দেওয়া থাকছে বা অনুপাত দেওয়া থাকছে। এই জিনিসগুলোকে আমরা শতকরায় কিভাবে প্রকাশ করব? যেকোনো জিনিসকে শতকরায় প্রকাশ করার সিস্টেম হচ্ছে যে সেই জিনিসটাকে ১০০ দিয়ে গুণ দেওয়া। ধরেন ৩/৫ একে শতকরায় কিভাবে প্রকাশ করব? সরি ৩/৫, আচ্ছা। একে শতকরায় প্রকাশ করবেন ১০০ দিয়ে গুণ দেন। ১০০ দিয়ে গুণ দিলে কি আসে? ৫, ২০ এ ১০০, ৬০, শেষ। ৬/১৫ কে শতকরায় প্রকাশ করেন। ৬/১৫ গুণন ১০০ দিয়ে গুণ দেন। তাহলে কত হয়? এটা ক্যালকুলেটরে যদি আমি করি ৬/১৫ গুণন ১০০, এটা আসবে হচ্ছে ৪০। শেষ। যেকোনো ধরনের ভগ্নাংশ একে যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান তাহলে ১০০ দিয়ে গুণ দিবেন। যেকোনো ধরনের ভগ্নাংশ যদি আপনি শতকরায় প্রকাশ করতে চান তাহলে শুধুমাত্র ১০০ দিয়ে গুণ দিবেন। যেকোনো ধরনের ভগ্নাংশ, দিন দুনিয়ার যত ভগ্নাংশ আছে যদি শতকরায় প্রকাশ করতে চান ১০০ দিয়ে গুণ দিবেন। এখন দেখেন ২ টি সংখ্যা যদি দেওয়া থাকে অর্থাৎ ভগ্নাংশ যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এখানে মেইন জিনিসটা আসলে কি? মানে যার সাপেক্ষে সে কোথায়, সে আসলে কোনটা? এখানে বলা আছে ৩০ ৫০ এর শতকরা কত অংশ? তাহলে মেইন অংশটা মানে মেইন জিনিসটা কি? মেইন অংশটা কোনটা? ৫০ এটা হচ্ছে মেইন অংশ। ৩০ ৫০ এর কত অংশ? ৫০ এটা হচ্ছে মেইন, আর ৩০ এই মেইন অংশটার কত অংশ? তার মানে একে আপনি ভগ্নাংশতে লিখবেন হচ্ছে এইভাবে, যার সাপেক্ষে সে থাকবে নিচে। যার সাপেক্ষে সে থাকবে নিচে। তো ভগ্নাংশতে এভাবে লেখেন, এবার ১০০ দিয়ে গুণ দেন। শেষ। এই তো। যার সাপেক্ষে সে সবসময় নিচে থাকবে। এখন দেখেন নিচের কোনটি ৪৮/৬০ এর শতকরায় প্রকাশ। আচ্ছা, এখন কার সাপেক্ষে কে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা জাস্ট একটা অনুপাত। এটা জাস্ট একটা অনুপাত। কার সাপেক্ষে কে বোঝা যাচ্ছে না। প্রথমটাকে উপরে দেন, দ্বিতীয়টাকে নিচে দেন, ১০০ দিয়ে গুণ দেন। দেখেন যেটা আসবে সেটাই। এটার মান আসবে হচ্ছে ৮০। টাইপ 4 এর অঙ্ক শেষ। টাইপ 4 এ কয়টাই ছিল? যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে আপনাকে বলা হবে হচ্ছে একে শতকরায় প্রকাশ করতে। যেকোনো একটা ভগ্নাংশ দিয়ে শতকরায় প্রকাশ করতে, ২ টা সংখ্যা দিয়ে শতকরায় প্রকাশ করতে, যেকোনো অনুপাত দিয়ে শতকরায় প্রকাশ করতে। এটাই ছিল হচ্ছে চতুর্থ ক্যাটাগরির অঙ্ক। আমাকে বলেন তো ব্যাপারটা কি কঠিন মনে হয়েছে? যখন অনুপাত দেওয়া থাকবে, যখন কার সাপেক্ষে কে কাকে আমরা ক্যালকুলেশন করছি এটা যখন বোঝা যাচ্ছে না, প্রথমটা উপরে পরেরটা নিচে। যখন কার সাপেক্ষে কে এটা আমরা হিসাব করতে পারছি, যেরকম এই যে এই ম্যাথটায় ৩০ ৫০ এর শতকরা কত অংশ? মেইন অংশটা হচ্ছে ৫০। ৫০ এর কত অংশ এটা জিজ্ঞেস করেছে। তার মানে যার সাপেক্ষে সে নিচে। আর যে ক্যালকুলেশন করবো তা উপরে। গুণন ১০০। আর ভগ্নাংশ দেওয়া থাকলে যাই দেওয়া আছে, যাই দেওয়া থাক, গুণন ১০০। এই তো শতকরায় প্রকাশ। এটা কি কঠিন মনে হয়েছে? কমেন্ট সেকশনে লিখে ফেলেন তো যে টাইপ 4 কঠিন মনে হয়েছে কিনা। আচ্ছা, টাইপ 4 তাহলে কঠিন মনে হয়নি। তো টাইপ 4 এর আবার আরেকটা প্যাটার্ন আছে। এই যে অংশ ২ লিখে রেখেছি, অংশ ২। এটা টাইপ 4 এর ভিতরেই। এখানে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাগজের পূর্বমূল্য, কাগজের বর্তমান মূল্য ২:৩। পূর্বমূল্য ইস্টু বর্তমান মূল্য ২:৩। পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরার কথা বাদ দেন। শতকরার কথা বাদ দেন। শতকরা ভেজাল এখানে যাবই না। কাগজের পূর্ব মূল্য এইটা, বর্তমান মূল্য এইটা। তার মানে পূর্ব মূল্য এইটা, উপরে তো কালো রং বোঝা যাচ্ছে না। পূর্ব মূল্য এইটা, বর্তমান মূল্য এইটা। অর্থাৎ পূর্ব মূল্য ২ টাকা, বর্তমান মূল্য ৩ টাকা। পূর্ব মূল্য হচ্ছে ২, বর্তমান মূল্য হচ্ছে ৩, যেটা অনুপাত হিসেবে লিখেছে, অন্য কোনো কিছুই না। পূর্ব মূল্য ২, বর্তমান মূল্য ৩।
পূর্বের তুলনায় তাহলে মূল্য বৃদ্ধি পেয়েছে কত? শতকরা হিসাব বাদ। পূর্বের তুলনায় মূল্য বৃদ্ধি পেয়েছে কত? পূর্বের তুলনায় মূল্য বৃদ্ধি কত? কমেন্ট সেকশনে লেখেন তো দেখি, পূর্বের তুলনায় মূল্য বৃদ্ধি কত? না হলে আনমিউট করে বলেন, সমস্যা নাই। স্যার 1 টাকা বেশি। তুলনায় মূল্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে 1, শতকরা হিসাব বাদ। আগে আমরা নরমালি ক্যালকুলেশন করি যে পূর্বের তুলনায় মূল্য বৃদ্ধি পেয়েছে 1। এইবার আছেন একে শতকরা কিভাবে প্রকাশ করব? যা চাবে তা উপরে, কত বৃদ্ধি পেয়েছে এটা চেয়েছে না, ওটা দেন উপরে, দেন উপরে, যা চাবে সেটা উপরে। এরপর ক্রয় মূল্য, সরি আপনাদের তো লাভ ক্ষতির অঙ্ক করানো হয়নি, কিন্তু সহজ কথায় কোন জিনিসের মূল্য সবসময় পূর্ব মূল্য থেকে নির্ধারিত হয়। এটা হচ্ছে ওই যে লাভ ক্ষতির অঙ্ক হলে আমি বলতাম যে যে কোনো জিনিসের হচ্ছে মূল্য সচরাচর তার মানে যে কোনো জিনিসের লাভ বা ক্ষতি তার ক্রয় মূল্য থেকে নির্ধারিত হয়, এইটা বলতাম। তো স্বভাবতই যেটা পূর্ব মূল্য সেটাই ক্রয় মূল্য, বেড়েছে তো পরে, যেটা পূর্ব মূল্য সেটাই আসলে ক্রয় মূল্য। তাহলে পূর্ব মূল্য ছিল হচ্ছে 2, দেন গুণন 100, এই তো শেষ, শতকরা প্রকাশ করে দিলাম। পূর্ব মূল্য বর্তমান মূল্য দুইটা যদি দেওয়া থাকে, কত বৃদ্ধি পেয়েছে এরকম যদি প্রশ্ন করা থাকে, শতকরার হিসাবটা আগে বাদ, আগে দেখবেন নরমালি কত বৃদ্ধি পেয়েছে। পূর্ব মূল্য ছিল 2, বর্তমান মূল্য হচ্ছে 3, তাহলে বৃদ্ধি পেয়েছে 1। এই যেটা চাওয়া হয়েছে কত বৃদ্ধি পেয়েছে ওটা দেন উপরে, ক্রয় মূল্য দেন নিচে। ক্রয় মূল্য এখানে 2, মানে পূর্ব মূল্য যেটা সেটাই তো অবশ্যই ক্রয় মূল্য। এবার দেন একে শতকরা প্রকাশ করেন। শতকরা কিভাবে প্রকাশ করে আপনাদেরকে তো বলেছি, 100 দিয়ে গুণ দিবেন, এটা আসে হচ্ছে 50, হাফ মানে 100-র হাফ আর কি, 2 দিয়ে কাটলে হবে 50, 50 × 50, শেষ। এখন দেখি পরের ম্যাথে। কোন পণ্যের পূর্ব মূল্য বর্তমান মূল্য 5:7, শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত? শতকরা বাদ, আগে আমরা দেখি নরমাল মূল্য বৃদ্ধির পরিমাণ কত। পূর্ব মূল্য এটা, বর্তমান মূল্য এটা, তাহলে পূর্ব মূল্য 5, বর্তমান মূল্য 7, তাহলে বৃদ্ধির পরিমাণ কত? বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2, তাহলে যেটা চাওয়া হবে শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণটাই চেয়েছে, তাহলে যেটা চাওয়া হবে সেটা উপরে, ক্রয় মূল্যটা নিচে। যে কোনো জিনিসের লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। যে কোনো জিনিসের লাভ ক্ষতি সচরাচর না, অবশ্যই ক্রয় মূল্যের সাথে হিসাব করা হয়। যে কোনো জিনিসের লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের সাথে হিসাব করা হয়। আর যে কোনো জায়গায় পূর্ব মূল্যটাই হচ্ছে ক্রয় মূল্য। 5, এবার এটাকে শতকরা প্রকাশ করেন, 100 দিয়ে গুণ দেন, 5 20 100, 20 দুগুণে 40, শেষ। আসেন পরের ম্যাথে। মাসুদের আয় ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয় 20, ব্যয় 15, তাহলে সঞ্চয় কত? শতকরা বাদ। আয় যদি 20 হয়, ব্যয় যদি 15 হয়, সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 20 - 15 সমান 5। যা চাওয়া হয়েছে তা উপরে, যা চাওয়া হয়েছে তা উপরে। আর অন্যটা তো বলেছিলাম ক্রয় মূল্য, এটা এবার ধরুন বিপদে পড়ে গেলাম। এবার তাহলে আপনি আমাকে বলেন যে সঞ্চয়টা আসলে কিসের উপর নির্ভর করে? আয়ের উপর, আয়ের উপর। তাহলে এই জিনিসটা দিবেন হচ্ছে নিচে, 5 25, শেষ। এখন আসেন পরের ম্যাথে। যদি সেলফোনের পূর্বের কল রেট বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, অর্থাৎ প্রথমটা পূর্বের কল রেট, পরেরটা বর্তমানের কল রেট, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমানের কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে? শতকরা বাদ, আগে দেখি হ্রাস পেয়েছে কতটুকু। পূর্বের কল রেট ছিল হচ্ছে 5, বর্তমান কল রেট হচ্ছে 3, তাহলে হ্রাস পেয়েছে হচ্ছে 2। তাহলে যেটা হ্রাস পেয়েছে, যেটা চাওয়া হয়েছে সেটা উপরে। আর সবসময় তো হচ্ছে ক্রয় মূল্যের সাথে এইগুলিকে আমরা হিসাব করি। পূর্বের কল রেট কি ছিল? পূর্বের কল রেট ছিল হচ্ছে 5, তাহলে একে এবার শতকরা প্রকাশ করেন, 100 দিয়ে গুণ দেন, 5 20 100, 20 দুগুণে 40, শেষ। এই প্যাটার্নের ম্যাথ কি কঠিন মনে হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন। আচ্ছা, কঠিন মনে হওয়ার কথাও না। এখন দেখেন এর আবার আরেকটা অংশ আছে, 4 নম্বর টাইপেরই। যতই অংশ থাকুক টেনশনের কোনো কারণ নাই, যেহেতু একই নিয়মে আমি করাই, মানে একই নিয়মে যদি যেহেতু একাধিক ম্যাথ করিয়ে ফেলছি, কাজেই এটা কোনো কঠিন লাগার কথা না। কোন গ্রামের 250 জনসংখ্যার মধ্যে 15 জন শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত? 250-র মধ্যে 15 জন শিক্ষিত, ওই গ্রামের শিক্ষিতের হার কত? চাওয়া হয়েছে যেটা, সেটা কোন দিকে থাকে? সেটা থাকে উপরে, দেন 15 উপরে দেন। যেটার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি সেটা থাকে নিচে, 250। এবার শতকরা প্রকাশ করেন। 250 জনসংখ্যার মধ্যে, তার মানে 250-র সাপেক্ষে আমরা এটা শিক্ষিতের হার বের করছি।
250 দিলাম নিচে, যার সাপেক্ষে সে সবসময় নিচে, যার সাপেক্ষে হিসাব করবো সে সবসময় নিচে, আর যা হিসাব করবো তা সবসময় উপরে। শেষ। এটা কত আসে? এটা আসে হচ্ছে 5 দিয়ে হচ্ছে 3, 5, 5, 5, 2, 5 2 10, 6। শেষ। এখন আসেন পরের ম্যাথে। কোন গ্রামের 18/25 অংশ লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? আচ্ছা, এইখানে একটা বিষয় বোঝার আছে। কোন গ্রামের 18/25 অংশ লোক শিক্ষিত, 18/25 এটা দেখেই আপনি বুঝে যাচ্ছেন মোট জনসংখ্যা 25 জন, শিক্ষিত 18 জন। ব্যাপারটা সেটাই না? মোট জনসংখ্যা 25 জন মানে 25-এর 18। ভগ্নাংশটা কি দিয়েছে দেখেন, 25-এর 18 মানে 25 জনের মধ্যে থেকে 18 জন অংশ, মানে 18 জন লোক শিক্ষিত। টোটাল লোক হচ্ছে 25, শিক্ষিত হচ্ছে 18 জন। টোটাল লোক 25, শিক্ষিত হচ্ছে 18 জন। তো 25 জনের মধ্যে থেকে 18 জন লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? তাহলে যার সাপেক্ষে সে নিচে, মোট জনসংখ্যার সাপেক্ষে সে নিচে, আর চেয়েছে কতজন লোক শিক্ষিত? 25 জনের মধ্যে 18 জন শিক্ষিত, যা চেয়েছে তা উপরে। দেন 100 দিয়ে গুণ দেন। 4। হ্যাঁ, এটা খুব পজিটিভ যে আমি অঙ্ক করতেই পারছি না, আপনারা কিন্তু অলরেডি অ্যান্সার নিচে লিখে দিচ্ছেন। এটা খুবই পজিটিভ একটা বিষয় যে ম্যাথ আমি শেষ করতে পারছি না, আপনারা কিন্তু ম্যাথ দেখার সাথে সাথে একটা অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে ফেলছেন। দেখেন আস্তে আস্তে আপনাদের অঙ্কের স্কিলটা গ্রো করছে, অঙ্ক নিয়ে আপনাদের কিছুটা চিন্তা ভাবনা হয়তো বা আসছে। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? যা চাওয়া হয় তা উপরে, কিন্তু এইখানে পাস কতজন করেছে এটা এখানে বলা নাই, তবে 42 জন ফেল করেছে এটা বলা আছে। তাহলে 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে, পাস করেছে কতজন? 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে, তাহলে পাস করেছে 60 মাইনাস 42, বাকিরা পাস করেছে 18 জন। যা চাওয়া হয়েছে তা উপরে, যার সাপেক্ষে অর্থাৎ টোটাল স্টুডেন্ট 60। দেন এবার 100 দিয়ে গুণ দেন। শেষ। যা আসবে তার রেজাল্ট 30। হ্যাঁ, হ্যাঁ 30। আসেন পরের ম্যাথে। চিনির মূল্য 50 টাকা বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? অর্থাৎ চিনির পূর্ব মূল্য 50 টাকা, বর্তমান মূল্য 55 টাকা। দেখেন প্যাটার্নটা কিন্তু অনেকটা মিলে যাচ্ছে। পূর্ব মূল্য বর্তমান মূল্য এই রিলেটেড ম্যাথ কিন্তু আমরা করেছি। পূর্ব মূল্য 50 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 55 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা? বৃদ্ধি পেয়েছে 5 টাকা। 55 মাইনাস 50, বৃদ্ধি পেয়েছে 5 টাকা। যা চাওয়া হয়েছে তা উপরে, যার সাপেক্ষে, যার সাপেক্ষে অর্থাৎ পূর্ব মূল্যের সাপেক্ষে বা ক্রয় মূল্যের সাপেক্ষে সেটা নিচে। 10। শেষ। এরপর আসেন, একটা পরীক্ষায় 75টা প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? আচ্ছা, যা চাওয়া হয়েছে তা উপরে, 60টা প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, 60 উপরে, যার সাপেক্ষে তা নিচে, 75 নিচে, শতকরায় প্রকাশ গুণ 100। দেখেন যেটা আসবে সেটা, যদি ক্যালকুলেটর করি এটা আসবে হচ্ছে 80। শেষ। বাজার থেকে 250 টাম কিনে আনার পর তার মধ্যে 15টা আম পচা পাওয়া গেল, শতকরা কতটা আম ভালো ছিল? তো যেটা চাওয়া হবে সেটা উপরে, কয়টা আম ভালো ছিল এটা লেখা নাই, তবে পচা কয়টা ছিল ওটা লেখা আছে। 15টা ছিল হচ্ছে পচা, তার মানে ভালো কয়টা? মোট আম 250, পচা ছিল 15, ভালো হচ্ছে 235, 235টা ভালো। তাহলে যেটা হচ্ছে চাওয়া হবে সেটা যাবে উপরে, যার সাপেক্ষে আমরা হিসাব করব তা আসবে নিচে, শতকরায় প্রকাশ করব গুণ দিব 100, যা আসবে সেটাই 94 আসবে। এরপরেরটাই আসি। যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয়, তাহলে সদস্যের কত ভাগ পুরুষ? যা চাওয়া হবে তা উপরে, এখানে পুরুষ কতজন এটা উল্লেখ নাই, কিন্তু 9 জন মহিলা এটা উল্লেখ আছে। তার মানে 12 জনের ভিতরে যদি 9 জন মহিলা হয়, পুরুষ কতজন? 12 মাইনাস 9, 3 জন। যা চাওয়া হবে তা উপরে, যার সাপেক্ষে চাওয়া হবে তা নিচে, শতকরায় প্রকাশ 100, যা আসবে সেটাই রেজাল্ট 25।
এখন দেখেন একটা স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোন এক বুধবার 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন উপস্থিত ছিল? তাহলে উপস্থিত ছিল কতজন এইটা যাবে হচ্ছে উপরে। তো উপস্থিত ছিল কতজন এটা প্রশ্নে বলা নেই, তবে অনুপস্থিতের সংখ্যাটা বলা হয়েছে। তাহলে মোট ছিল 540, উপস্থিত ছিল না অর্থাৎ অনুপস্থিত ছিল হচ্ছে 27। তাহলে এটা আসে হচ্ছে 513। যা চাওয়া হয় তা যায় উপরে, অর্থাৎ উপস্থিত ছিল 513, যার সাপেক্ষে তা যায় নিচে। শতকরায় প্রকাশ গুণ 100, এটা আসবে হচ্ছে 95। শেষ। এখন বলেন তো এই ম্যাথ কঠিন মনে হয়েছে কিনা? টাইপ 4 শেষ, টাইপ 4 এর আর কোনো প্যাটার্ন নাই, টাইপ 4 শেষ। এই ম্যাথ কঠিন লেগেছে কিনা? না আয়াতুল ইসলাম ভাই কঠিন লাগেনি, এটা আমি বুঝতে পেরেছি, কারণ সবার আগে আপনি রেসপন্স করছিলেন। তো কঠিন লেগেছে কিনা আমাকে লিখে পাঠান, লিখে জানান। বেশ কয়েকজন লিখেছে না কঠিন লাগছে না, একজন লিখেছে ক্লাস লিংকে কেউ নাই। ম্যাথ ক্লাস লিংকটা দরকার ছিল, কেন এরা কি এতে নাই? আমি তো মানে প্যানেলে নাই মনে হয়, এরা মনে হয় জয়েন করেনি। আসলে বারবার পার্সোনালি সবাইকে এভাবে মানে পাঠাবো না, এই জন্যই আপনাদেরকে প্যানেলে জয়েন করানো। ওইখানে তো দেওয়াই আছে। ও, উল্টাপাল্টা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, এই যে এগুলাই হচ্ছে ঝামেলা। কিন্তু ওরা প্যানেল লগ ইন করলে কিন্তু সব দেওয়া আছে। ওনারা মনে হয় হোয়াটসঅ্যাপে অ্যাড নাই। ঠিক আছে, আমরা তাহলে পরের প্যাটার্নে চলে আসি। আমরা তাহলে পরের প্যাটার্নে চলে আসি, অর্থাৎ টাইপ 5। টাইপ 5 যে ম্যাথগুলি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে যেটা দেওয়া আছে, একটা স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে ছাত্রী আছে কতজন? তাহলে এইখানে আমি আপনাদেরকে প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে যখনই পার্সেন্ট দেখবেন তখনই 100-র সাথে তার একটা ক্যালকুলেশন বের করে ফেলবেন। ওই স্কুলে কতজন ছাত্রী আছে, তার মানে 100 জন ছাত্রী, মানে টোটাল শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী আছে 18 জন। 18% ছাত্রী মানে 100 জনে ছাত্রী হচ্ছে 18 জন। ওটাই লেখেন, 100 জনে ছাত্রী হচ্ছে 18 জন। একজনে ছাত্রী কত? 18/100, 450 জনের ছাত্রী কত? তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়লেই গুণ 18 গুণ 450 ভাগ 100। শেষ। 81। এখন দেখেন পরের ম্যাথ, এই টাইপ 5 এই প্যাটার্নের অঙ্কই। এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10 অংশ মহার্ঘ ভাতা পায়। তার মাসিক আয় 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত? মাসিক বেতনের শতকরা 10 অংশ, তো শতকরা যখন উল্লেখ থাকে একে 100-র সাপেক্ষে কল্পনা করেন। অর্থাৎ হচ্ছে 100 টাকা বেতন হলে মহার্ঘ ভাতা 10 টাকা, 100 বেতন হলে মহার্ঘ ভাতা 10 টাকা। 1 হলে অবশ্যই কমবে, 1 টাকা যদি কারো 100 টাকা হলে মহার্ঘ ভাতা 10 টাকা পায়, 1 টাকা হলে মহার্ঘ ভাতা কম পাবে, ভাগ দেন। 4200 টাকা হলে মহার্ঘ ভাতা বেশি হবে, গুণ দেন। শেষ। 420 টাকা। দেখেন পরের ম্যাথে আসি। সব সিমিলার, সব সিমিলার, টেনশনের কোনো কারণ নাই। 5% ভ্যাট, এখানে ভ্যাট হচ্ছে 5%, তার মানে পার্সেন্ট মানেই 100 টাকায় ভ্যাট 5 টাকা, 1 টাকায় ভ্যাট 5/100 টাকা, 4080 টাকায় ভ্যাট বাড়বে 5 গুণন 4080। দেন যেটা আসবে সেটাই, এটা আসবে হচ্ছে 204 টাকা। শেষ।
আপনারা তো দেখছি সুপার ফাস্ট, আমি অঙ্ক করতেই পারছি না, আপনারা লিখে দিচ্ছেন। খুব ভালো, আজকে প্রতিযোগিতা চলুক যে কে কার আগে আনসার লিখতে পারে। ম্যাথ দেখবেন, সবার আগে আনসার লিখে দিবেন। কমিশনের হার 2.5 টাকা হলে 2,000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? কমিশনের হার 2.5 টাকা মানে হচ্ছে 100 টাকার কমিশন 2.5 টাকা। তাহলে 1 টাকার কমিশন কত? কম হবে, ভাগ 2,000 টাকার কমিশন কত? বেশি হবে। আচ্ছা, তার মানে এটা আসবে হচ্ছে 2.5, 10 দিয়ে হলো 25, 20 দিয়ে হলো হচ্ছে 50। শেষ। এরপরেরটায় আসি। একটা টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়, মানে 100 টাকায় কর দিতে হয় 12 টাকা। 100 টাকায় কর দিতে হয় 12 টাকা। 1 টাকায় কত কর দিতে হয়? কমবে, 12/100। 19,400 টাকায় কত কর দিতে হয়? বাড়বে, গুণ দেন। যেটা আসবে সেটা, এটা আসবে হচ্ছে 2,328, 2,328। আসেন পরের ম্যাথে। একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। 40% মানে 100 জন শিক্ষার্থী থাকলে, ছাত্রছাত্রী মিলিয়ে 100 জন থাকলে তার মধ্যে 40 জন ছাত্র। 100 জনে ছাত্র হচ্ছে, ও না, চেয়েছে তো আবার অন্য জিনিস। সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা চেয়েছে। তাহলে 100 জনের মধ্যে 40 জন ছাত্র, ছাত্রী কতজন? ছাত্রী বাকিটা। 100 জনের মধ্যে যদি 40 জন ছাত্র হয়, তাহলে 100 জনের মধ্যে ছাত্রী কতজন? ছাত্রগুলা বাদ আর কি, মানে টোটাল স্টুডেন্ট থেকে ছাত্রগুলা বাদ দিলাম। ছাত্রী তাহলে 60 জন। এখন তাহলে দেখি, 100 জনে ছাত্রী 60 জন, একজনের ছাত্রী কম, 640 জনে ছাত্রী বেশি, গুণ দেন 640। 64 × 6 কত হয়? 384। শেষ। এখন আসেন পরের ম্যাথে। 20% কমলার 20টি কমলার 20% পচা, মানে পার্সেন্ট মানে 100 সাপেক্ষে কল্পনা করে ফেলেন। 100টা কমলার মধ্যে 20টা কমলা পচা। 100টা কমলার মধ্যে 20টা পচা। ভালো কমলার সংখ্যা কত? 100টার মধ্যে যদি 20টা পচা হয়, তাহলে 100টার মধ্যে ভালো কয়টা? 80টা। 20টা বাদ দেন 100 থেকে। 100টার মধ্যে ভালো 80টা। একটার মধ্যে ভালো কয়টা? 80/100। 20টার মধ্যে ভালো কয়টা? বেশি হবে, গুণ দেন। 8 দুগুণে 16। শেষ। এখন আসেন 8 নম্বরে। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ শার্ট হয়, শতকরা 40 ভাগ মানে হচ্ছে 100টা যদি জামা বানানো হয়, তার মধ্যে 40টা থাকে হচ্ছে শার্ট। তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 100টার মধ্যে যদি 40টা শার্ট হয়, তাহলে বাকি 60টা শার্ট না। 100টার মধ্যে যদি 40টা শার্ট হয়ে যায়, তাহলে শার্ট ছাড়া কয়টা? শার্ট ছাড়া হচ্ছে বাকিগুলা, ওই শার্ট গুলা বাদ দিলাম, মানে হচ্ছে 40 বাদ দিলাম, বাকিগুলা হচ্ছে শার্ট না। তার মানে হচ্ছে 100টার মধ্যে শার্ট না 60টা। একটার মধ্যে শার্ট না কয়টা? কম হবে। 15টার মধ্যে শার্ট না কয়টা? বেশি হবে। একই লাইনে করে দিচ্ছি, এটা কিন্তু আলাদা লাইনে হয়। তাহলে এটা হবে হচ্ছে 9। দেখেন শতকরার অঙ্ক কত সহজ। আমরা শতকরা পাটিগণিতে প্রথমে কেন শুরু করেছি জানেন? এটার কারণ হচ্ছে একই সাথে লাভ ক্ষতির অনেকগুলা অংশ হয়ে যায়, ঐকিক নিয়মের অনেকগুলো অংশ হয়ে যায়। এখন যেটা করছিলাম, এতক্ষণ যেটা করছিলাম, এটা কিন্তু ঐকিক নিয়মের প্যাটার্নে পড়ে। এবং লাভ ক্ষতি যখন করতে যাব, তখন দেখবেন প্রচুর বেনিফিট পাবেন যদি শতকরার কনসেপ্ট ক্লিয়ার থাকে। তেমন কোনো বেগই পেতে হবে না, আমরা ইনশাআল্লাহ লাভ ক্ষতি শেষ করে দিব। অলরেডি লাভ ক্ষতির কিছু কিছু প্যাটার্ন আমরা করেও ফেলেছি এর মধ্যেই। এখন দেখেন, এটা হচ্ছে পঞ্চম টাইপের দ্বিতীয় অংশ। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আসলে কুইন্টাল মানে কি এটা অনেকে হয়তো বা জানে না। কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি।
কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? আমি যদি আপনাকে বলি, ধরেন 10 টাকার একটা পটেটো ক্র্যাকার্স। পটেটো ক্র্যাকার্স এর দাম 2 টাকা কমে যাওয়ায় একটা পটেটো ক্র্যাকার্স এর সাথে পটেটো ক্র্যাকার্স এর দাম আগে ছিল মনে করেন 10 টাকা। এর দাম 2 টাকা কমে যাওয়ায় আপনি এই 10 টাকায় পটেটো ক্র্যাকার্স এর সাথে একটা ম্যাচও কিনে নিতে পারছেন। তাহলে ম্যাচটার দাম আসলে কত? পটেটো ক্র্যাকার্স এর দাম আগে ছিল 10 টাকা, হুট করে 2 টাকা কমে গেল। এতে করে যেটা হলো, ওই 10 টাকা দিয়ে আপনি আগে একটা পটেটো ক্র্যাকার্স পাচ্ছিলেন, এখন পটেটো ক্র্যাকার্সও পাচ্ছেন, আবার হচ্ছে একটা ম্যাচও পাচ্ছেন। তাহলে ম্যাচের দাম কত? ম্যাচের দাম যে টাকাটা কমে গেছে সেই টাকা 2 টাকা। এটা কি বুঝতে পেরেছেন কিনা? এই থিমটা কি বুঝতে পেরেছেন কিনা? এই পটেটো ক্র্যাকার্স এর সাথে যে ম্যাচ ফ্রি পাচ্ছি, এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? পটেটো ক্র্যাকার্স এর দাম যখন 2 টাকা কমে গেল, তখন যেটা হলো, আমি দিচ্ছি 10 টাকাই, আগের টাকাই দিচ্ছি, কিন্তু পটেটো ক্র্যাকার্স এর সাথে যেহেতু 2 টাকা কমে গেছে, একটা ম্যাচ ফ্রি পাচ্ছি। তার মানে ওই ম্যাচের দামটা আসলে কত? ম্যাচের দাম ওই যে টাকাটা কমে গেছে সেইটা, ওই টাকা বেড়ে গেলে আর ফ্রি পাবো না। এখানেও ঘটনাটা আমরা সেটাই দেখতে চলেছি। চালের মূল্য 12% কমে গেছে। 12% যখন কমে গেছে, তখন যেটা হয়েছে, 6,000 টাকায়, মানে আগেও 6,000 টাকা দিয়ে কিনতাম, এখনো 6,000 টাকাই দিচ্ছি, কিন্তু 6,000 টাকায় আগের চেয়ে 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছি। তাহলে 1 কুইন্টাল চালের আসলে দাম কত? 1 কুইন্টাল চালের দাম যেটা কমেছে, সেটা কমেছে কত? কমেছে হচ্ছে 6,000 টাকার 12% কমেছে। 6,000 টাকার 12% কমেছে। দেন 6,000 টাকার এর অঙ্কে হচ্ছে এর কথাটা যখন উল্লেখ থাকে, তখন আপনি নিশ্চিন্তে সেখানে গুণ ইউজ করবেন। তাহলে 6,000 এর 12%, এটা হচ্ছে 1 কুইন্টাল চালের দাম। সেটাই তো প্রশ্ন বলা হয়েছে। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপক্ষে 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে যেটা কমে গেছে সেটাই আসলে 1 কুইন্টাল চালের দাম। ওই টাকাটা যদি না না কমতো, 12% যদি না কমতো, তাহলে 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যেত না। 12% কমেছে জন্য আমি এই জিনিসটা বেশি পাচ্ছি। তার মানে এই জিনিসটার দাম হচ্ছে যে টাকাটা কমে গেছে সেইটা। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে কমেছে কত? 6,000 এর 12% কমেছে। 6,000 এর 12% কমেছে। আচ্ছা, এই ম্যাথটা দুই ভাবে করা সম্ভব। 6,000 এর 12% কমেছে, আবার আরেক ভাবে করা সম্ভব। 100 টাকায় কমেছে 12 টাকা। 1 টাকায় কমেছে কত? কম। 6,000 টাকায় কমেছে কত? 12 গুণন 6,000 ভাগ 100। এই পদ্ধতিতে করতে পারেন। এই পদ্ধতিতে অ্যান্সার আসবে হচ্ছে 720। আবার এভাবেও করতে পারেন, 6,000 টাকার 12% কমেছে। তাহলে পার্সেন্ট মানে কি? পার্সেন্ট হচ্ছে আসলে একটা ভগ্নাংশ, যেটাকে 1/100 আকারে লেখা যায়। পার্সেন্ট আসলে একটা ভগ্নাংশ। এই কাজটাই আমরা করি। 6,000 এর 12 এই পার্সেন্টকে আমরা ভেঙে দেই। পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এখানেও আসে 720 টাকা। এই দুই পদ্ধতিতেই যার কাছে যে পদ্ধতি সহজ লাগে সেই পদ্ধতি করতে পারেন। দুই ভাবেই বললাম। পার্সেন্ট মানেই, এর আগের প্যাটার্নেই আমি বলেছিলাম যে পার্সেন্ট মানেই 100-র সাথে তুলনা করে এটাকে ভেঙে দিবেন। পার্সেন্ট মানেই হচ্ছে 100 টাকায় কমেছে 12 টাকা। তো এই যে 100 টাকায় কমেছে 12 টাকা, 1 টাকায় কত টাকা কমেছে? তাহলে 6,000 টাকায় কত টাকা কমেছে? যে টাকাটা কমেছে ওই টাকাটাই আসলে 1 কুইন্টাল চালের দাম, কারণ ওই টাকাতেই তো 1 কুইন্টাল চাল বেশি পেয়েছেন। ওইটাই 1 কুইন্টাল চালের দাম। আবার এটা হচ্ছে খুব বেশি দ্রুত করা যাবে। এখানে হচ্ছে কমেছে কত টাকা? কমেছে হচ্ছে 6,000 এর 12% টাকা কমেছে। তাহলে 6,000 এর 12%, 6,000 গুণ 12 পার্সেন্ট জন্য 1/100 দিয়েছি। শেষ, 720। যার কাছে যে প্যাটার্ন সহজ লাগে সে সেটা অ্যাপ্লাই করবেন। এখন দেখি, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। আগের মতোই। 1 কেজি গমের বর্তমান মূল্য কত? আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলেছি যে কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। অঙ্ক বেরি করতে পারিনি, আপনারা দেখি আনসার লেখা শুরু করেছেন। ভালো, ব্যাপারটা ইন্টারেস্টিং। তো গমের মূল্য 15% কমে যাওয়ায়, মানে 100 টাকায় কমেছে 15 টাকা, 1 টাকায় কমেছে 15/100, 6,000 টাকায় কমেছে বেশি,
গুণ দিলাম, 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটা, 5 15 75, 6 15 90, 900। এখন বিষয় হচ্ছে 900 টাকায় কি হলো, 900 টাকায় পূর্বপক্ষে 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেল। 900 টাকায় কিন্তু 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেল। কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে 1 কেজি গমের দাম কত? তাহলে এবার দেখেন 100 কেজির দাম কিন্তু আমরা বের করেছি 900 টাকা। 100 কেজির দাম 900 টাকা। 1 কেজির দাম কত? 1 কেজির দাম 900 ভাগ 100, 9। এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা পরীক্ষাতে দিলে অনেকে 900 এটাই অ্যান্সার দিয়ে চলে আসবে। আর এই যারা চাকরির কোশ্চেন গুলা করে এদের এত ঘাটে ঘাটে বুদ্ধি, এই 900 অপশনে দিয়ে রাখবে শিওর আমি। এরপরে আসেন আবার অন্যভাবে, ওই যে আরেকটা যে নিয়ম দেখালাম যে কমেছে কত, 6000 এর 15%, তাহলে 6000 এর 15%। এবার পার্সেন্টকে ভাঙেন, 6000 এর 15 গুণন পার্সেন্ট মানে হচ্ছে 1/100। শেষ। দেখেন এখানে অ্যান্সার আসে 900। এবার 900 টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি। 1 কেজির দাম কত? 1 কেজির দাম 9 টাকা। দুই ভাবেই এই ম্যাথটা কিন্তু করা সম্ভব, যার কাছে যে নিয়ম সহজ লাগে। গমের মূল্য 10% কমে যাওয়ায়, তাহলে 100 টাকায় কমেছে 10 টাকা, 100 টাকায় কমেছে 10 টাকা, 1 টাকায় কমেছে 10/100, 1500 টাকায় কমেছে, গুণ দেন 150 টাকা। তো 150 টাকায় কি হচ্ছে, পূর্বপক্ষে 3 কুইন্টাল গম বেশি কেনা যায়, তার মানে হচ্ছে 3 কুইন্টাল গমের দাম, 3 কুইন্টাল গমের দাম 150 টাকা। তাহলে 12 কুইন্টাল গমের দাম কত? 3 কুইন্টাল গমের দাম যদি 150 টাকা হয়, 1 কুইন্টাল গমের দাম 150 ভাগ 3, 12 কুইন্টাল গমের দাম বেশি হবে। 150 গুণন 12 ভাগ 3, 3 4 12, 1500 1500 600, 600 টাকা। শেষ। আবার হ্যাঁ, অন্যভাবেও ওই যে আরেকটা নিয়ম যেটা বলছি, যে তাহলে 3 কুইন্টাল গমের দাম কিভাবে বের করবো, 1500 এর 10%। 1500 টাকারই তো 10% কমেছে আসলে। 1500 টাকা দিয়েই তো 3 কুইন্টাল গম বেশি পাওয়া যাচ্ছে, মানে কমেছে হচ্ছে 1500 টাকা 10%। 1500 এর 10%, 1500 গুণন 10 গুণন পার্সেন্ট যেহেতু 1/100, দেখেন এখানে আসে হচ্ছে 150। এই তো এটাই 3 কুইন্টাল গমের দাম। 3 কুইন্টাল গমের দাম যদি 150 টাকা হয়, 12 কুইন্টাল গমের দাম কত হিসাব করে বের করবেন। আসেন পরের ম্যাথে আসি। চা পাতার দাম 20% কমে যাওয়ায় করিম 4500 টাকায় পূর্বাপেক্ষা 15 কেজি চা পাতা বেশি কিনতে পারে। প্রতি কেজি চা পাতার বর্তমান মূল্য কত? কমে গেছে 20%, অর্থাৎ 100 টাকায় কমেছে 20 টাকা, 100তে কমেছে 20 টাকা, 1-এ কমেছে 20/100, আর হচ্ছে 4500 টাকায় কমেছে বেশি। এটা কিন্তু আলাদা লাইনে হয়, এখানে এখানে আবার হতো 4500 টাকায় কমেছে কত, কিন্তু আমি শর্টকাটে মানে এক লাইনে করে দিচ্ছি আর কি। এখানে তো আপনারা তো বুঝতে পারলেই হলো, এখানে তো পরীক্ষা দিচ্ছি না আমি। 900। এখন বিষয় হচ্ছে 900 টাকা তাহলে কিসের দাম, 15 কেজি চা পাতার দাম। প্রতি কেজি চা পাতার দাম কত? 15 কেজির দাম যদি 900 টাকা হয়, 1 কেজির দাম কত? 900 ভাগ 15, 900 ভাগ 15, এটা আসে হচ্ছে 60। আবার ওই যে অন্যভাবে যেটা, সেটা হচ্ছে 4500 এর 20% টাকা আসলে কমে। 4500 এর 20%, মানে হচ্ছে 4500 গুণন 20 গুণন 1/100। শেষ। এটা আসে হচ্ছে 900। এই 900টাই হচ্ছে 15 কেজি চা পাতার দাম। তাহলে সেখান থেকে 1 কেজি চা পাতার দাম বের করবেন। এখন আসেন পরের ম্যাথে। কলার দাম 20% কমে যায়, 12 টাকায় পূর্বাপেক্ষা 2টা কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটা কলার দাম কত? 100 টাকায় কমে 20 টাকা, 100তে কমে 20 টাকা, 1-এ কমে 20 ভাগ 100, 12 টাকায় কমে, গুণ নেন বেশি হবে। তাহলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 12/5, 12/5। তাহলে দশমিকে যদি ভাঙি, ভগ্নাংশকে দশমিকে কিভাবে ভাঙতে হয় এটা গতদিন দেখিয়েছিলাম। ভাগ দিয়ে দিবেন ওইটাকে, 5 2 10, আসবে হচ্ছে 2, তার মানে 2 পূর্ণ, এই 2টা যাবে হচ্ছে উপরে, 5 আসবে নিচে, 5/2,
2 পূর্ণ 5/2, এটাকে যদি দশমিকে কনভার্ট করি 5/2 মানে হচ্ছে, এটা আসবে হচ্ছে, একটু ক্যালকুলেটরে করেন তো দেখি, 12/5। আনসার আনসার আসে হচ্ছে 2.4, 2.4, 2.4। তাহলে 2.4 এটা কি? এর এই যে 2টি কলা বেশি পাওয়া যায়, 2টা কলার দাম 2.4 টাকা। তাহলে একটা কলার দাম কত? 2টার দাম যদি হয় 2.4 টাকা, একটার দাম 2.4 ভাগ 2, 1.2। শেষ। অন্যভাবেও করা যায়, ওই যে শর্টকাট যেটা দেখাচ্ছিলাম, ওটা শর্টকাট না, ওটাও ব্রডকাটই, ওটাও সিস্টেমই। আসলে শর্টকাটে যেটা হয় অঙ্ক কিন্তু মনে থাকে না, কিন্তু আপনি যদি নিয়মটা জেনে যান তাহলেই আপনার অঙ্কটা শুধুমাত্র মনে থাকবে। কিন্তু শর্টকাটে আপনার সাময়িক ভালো লাগবে, হ্যাঁ কত শর্টকাটে করে ফেললাম, কিন্তু এত বেশি শর্টকাট আপনি মাথায় রাখতে পারবেন না তো। কিন্তু নিয়ম যদি শিখে যান, নিয়ম আপনি ভুলবেন না, এটাই হচ্ছে বিষয়। তাহলে এটাও নিয়মই, এটাও শর্টকাটটা। সেটা হচ্ছে 12 এর 20% কমে, 12 এর 20% সমান 12 এর 20%। 1/100 মানেই পার্সেন্ট। তাহলে এটা আসে হচ্ছে 12 × 24। এই যে এইবার দশমিকের হিসাবটা খুব ভালোভাবে বের করা গেছে। 2.4, 12 × 24 মানে 240 ভাগ 100, 240 ভাগ 100। এই শূন্য শূন্য কাটা যায়। যখনই 10 দিয়ে কাউকে ভাগ দেওয়া যায় তখনই এক ঘর আগে দশমিক বসানো যায়। 100 দিয়ে ভাগ দিলে 2 ঘর আগে দশমিক বসাতাম, মানে ছোটকালে আমাকে শেখানো হয়েছিল যতগুলো শূন্য থাকে ততগুলোর আগে দশমিক, এভাবে শেখানো হয়েছিল আমাকে। তো 24কে যদি 10 দিয়ে ভাগ দেই, শূন্য আছে কয়টা? একটা, এক ঘর আগে দশমিক বসিয়ে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 2.4। এখন এই জিনিসটা হচ্ছে 2টা কলার দাম, তাহলে একটা কলার দাম কত? একে আবার 2 দিয়ে ভাগ দেন, 1.2। শেষ। এটা কি কঠিন মনে হয়েছে কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন তো, যে এই সিস্টেম কঠিন মনে হয়েছে কিনা, এই সিস্টেম কি কঠিন লেগেছে? হ্যাঁ ইজি, অঙ্ক মানে ইজি, গণিতের ভিতরে কঠিন কিছু নাই। এখন দেখেন আজকের দিনের শেষ টপিক, টাইপ 6। গণিতের ভিতরে আসলে কঠিন কিছু নাই, গণিত মাত্র ইজি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে সহজ জিনিসটাকে আমাদের কাছে কঠিন করে রিপ্রেজেন্ট করা হয়, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। এখন দেখেন, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার, এটা হচ্ছে টাইপ 6, টাইপ 6 শুরু হয়ে গেল আর কি, মানে শেষ টাইপটা, আজকের দিনের শেষ টাইপটা। জ্যামিতি কঠিন না, জ্যামিতি যখন করাবো তখন ইনশাল্লাহ বলবেন জ্যামিতিও সহজ, জ্যামিতি যখন করাবো তখন ইনশাল্লাহ বলবেন জ্যামিতিও সহজ। এখন দেখেন চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেলো, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? যখনই দেখবেন যে কোনো কিছু বাড়ছে কোনো কিছু কমছে, মানে মূল্য হ্রাস বৃদ্ধির একটা ব্যাপার চলে আসছে, কোনো কিছু বাড়ছে কোনো কিছু কমছে, মূল্য হ্রাস বৃদ্ধির যখন একটা ব্যাপার স্যাপার চলে আসছে, তখন নিশ্চিন্তে একটা সূত্র অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে সূত্র। কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে দিবেন প্লাস, বৃদ্ধি পেলে প্লাস, বৃদ্ধি পেলে প্লাস। কোনো কিছু যদি কমে যায়, আচ্ছা কমে যাওয়া, হ্রাস পাওয়া, বাট্টা, বাট্টা মানে আসলে ছাড় দেয়া, এই যে ছাড়, কমিশন, এগুলি সবই হচ্ছে মাইনাস। প্রত্যেকটাই কমে যাওয়া মানে নেগেটিভ মাইনাস, হ্রাস পাওয়া নেগেটিভ মাইনাস, বাট্টা মানে ছাড় দেওয়া মাইনাস, ছাড় মানে হচ্ছে টাকা নিব না মাইনাস, কমিশন, কমিশন দিলে কি হয়? কমিশন দিলে টাকা কমে আসে, 20% কমিশনে কিনে ফেললাম, মানে হচ্ছে কমিশন মানে টাকা কমে আসছে, মানে হচ্ছে নেগেটিভ। সহজ কথায় এই সূত্রের ক্ষেত্রে যখন বৃদ্ধি পাওয়া বলবে তখন সেটা আমরা প্লাস হিসাবে লিখবো, যখন কমে যাওয়া বোঝাবে তখন সেটাকে আমরা মাইনাস হিসাবে লিখবো, এটুকুই। এখন দেখেন আসেন আমরা হিসাবটা মিলাই। চিনের মূল্য 20% কমলো, তার মানে কি প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। সহজ কথায় প্রশ্নে যে 2% দেওয়া থাকবে 2%ই দেওয়া থাকবে, হ্রাস বৃদ্ধির অঙ্কে 2%ই দেওয়া থাকে, তাহলে প্রথমটা হবে এক্স এর মান, পরেরটা হবে ওয়াই এর মান। তাহলে 20% কমলো মানে এক্স সমান -20, ওয়াই সমান কত? কিন্তু চিহ্নের ব্যবহার 20% বৃদ্ধি পেলো, বৃদ্ধি যেহেতু পেলো +20,
এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। এখন হিসাব করেন, এক্স এর মান হচ্ছে -20, ওয়াই এর মান হচ্ছে +20, প্লাস উপরে হচ্ছে -20 +20, নিচে 100। শেষ। +20 -20 বাদ দেন, সেম জিনিস থেকে সেম জিনিস বাদ আর কি। সহজ কথা, এই লাইন আপনারা ক্যালকুলেটরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্য পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। +20 -20, ধরেন 10 টাকা ছিল, 10 টাকাই মাইনাস করে ফেললাম, তাহলে কি 0? এখানেও সেটা, এইটুকুর তো কোনো ভ্যালুই নাই। +20 -20 সেম জিনিস, প্লাস মাইনাস হচ্ছে, এটুকুর আসলে কোনো ভ্যালু নাই। তাহলে এখন দেখি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 দুগুণে 4, 400 ডিভাইডেড বাই 100, তাহলে কত হয় কাটাকাটি করলে -4। এখন দেখেন চিনি বাবদ শতকরা কত বাড়লো বা কমলো। যেহেতু -4, মাইনাস কি কখনো বাড়ে বলেন তো? মানে 4% কমেছে। সহজ কথায় অ্যান্সার হচ্ছে 4% কমেছে, 4% কিন্তু বাড়েনি, 4% কমেছে। যদি +4 আসতো তাহলে বলতাম 4% বেড়েছে, 4% কমেছে। এখন দেখেন পরের ম্যাথে, শুধু সূত্রটা মনে রাখবেন, এই রিলেটেড যে কোনো অঙ্ক করে ফেলবেন। একজন দোকান মালিক সাধারণত 40% লাভ রেখে জিনিস বিক্রি করেন। মানে এক্স এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, এক্স এর মান হচ্ছে 40% লাভ রাখে, যেহেতু মানে 40% বৃদ্ধি পায় আর কি, তাহলে এক্স এর মান হচ্ছে 40। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের 10% কমে তিনি জিনিস বিক্রি শুরু করেন। 10% কমে মানে 10% ছাড় দেয়, মানে ওয়াই এর মান -10। এবার সূত্র ফেলেন। সূত্র ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে 40 প্লাস ওয়াই, প্লাস উপরে ছিল হচ্ছে এক্স ওয়াই, নিচে ছিল হচ্ছে 100। ক্যালকুলেটর হিসাব করে ফেলেন, যা আসবে তাই। প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 40 -10। কোনোটা বাংলায় লিখছি, কোনোটা ইংরেজিতে লিখছি ঠিক নাই। 40 লিখেছি বাংলায়, 10 লিখেছি ইংরেজিতে। উপরে প্লাসে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 40 থেকে 10 বিয়োগ দিলে 30, প্লাস উপর কাটাকাটি এখানে করে দেই, -4, 30 প্লাসে মাইনাসে -4, 26। শেষ। আসলে এত ভেঙে হিসাব করার প্রয়োজন হয় না, যারা ম্যাথে মোটামুটি লেভেলের এক্সপার্ট তারা এগুলি মুখে মুখে হিসাব করে, মুখে মুখে হিসাব করে। কিন্তু এটা যেহেতু ক্লাস, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত ভেঙে ভেঙে হিসাব করেছি। কিন্তু আমি যদি পার্সোনালি ক্যালকুলেশন করতাম, এইগুলা লিখতামই না, ডাইরেক্ট বসাতাম যে 40 -10, এখানেও এই চিহ্ন ডাইরেক্ট বসাতাম। তো যাই হোক, তাহলে 26 এটা কি বেড়েছে না কমেছে? 26-এর আগে কি মাইনাস আছে? মাইনাস নাই, তার মানে বেড়েছে, শতকরা তার লাভ হয়েছে, লাভ হয়েছে 26%। এখন দেখেন পরের ম্যাথে আসি। একজন ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। 50% বেশি হিসাব করে, তার মানে এক্স এর মান হচ্ছে 50। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে, 10% কমিশন দেয়, তার মানে কমে যায় -10। সে এবার হিসাব করেন, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করেন তো দেখি কাহিনী কি হয়। 50 -10, 50 10 500, -500 ভাগ 100। এটা ডাইরেক্ট করলাম আর কি, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। এটাই ভেঙে করলে হয়তো বুঝতে পারতেন। এখানে আসবে হচ্ছে 40 -5 সমান 35। শেষ। এখন আসেন পরের ম্যাথে। একটি কিছু একটা দাম, কিসের দাম বুঝতে পারছি না। উটের দাম, ঠিক আছে উটের দাম মনে করেন, উটের দাম, উটের দাম হোক আর যার দাম হোক, আমাদের তো দরকার অঙ্ক। একটি উটের দামের উপর 10% বাট্টা দেওয়া হয়, বাট্টা মানে ছাড়, বাট্টা মানে ছাড়, 10% বাট্টা দেওয়া হয় মানে ছাড় দেওয়া হয়, যেহেতু এক্স এর মান -10 এবং পরবর্তী রাষ্ট্রিত দামের উপর পুনরায় 10% বাট্টা দেওয়া হয়, তার মানে আবারও ছাড়, ওয়াই সমান -10। মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ কত? হিসাব করেন, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ভাগ 100, -10 প্লাস -10
প্লাস -10 -10 ডিভাইডেড বাই 100 প্লাসে মাইনাসে মাইনাস -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস উপরে তাহলে প্লাস 100 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে নিচে 100 তার মানে এখানে থাকবে হচ্ছে 1 -10 আর -10 কত হয় -20 প্লাস 1 তাহলে অনেকে এখানে হিসাব করে লিখবে হচ্ছে 21 ভাই এটা কোন যুক্তিতে 21 হয় না এটা -20 -20 এর সাথে যদি 1 যোগ দেওয়া হয় মাইনাসের সাথে যদি কোনো কিছু প্লাস করা হয় সেটা কমে যায় 19 দেখেন বুঝতে পারেন কিনা তাহলে বাট্টার পরিমাণ মানে ছাড়ের পরিমাণটা তাহলে 19%। ছাড় যেহেতু সেহেতু মাইনাস এসেছে মানে নেগেটিভ কিছু হলেই এই অ্যান্সারটা মাইনাসের দিকে যায় ছাড় যেহেতু সেহেতু এটা মাইনাস এসেছে। এখন দেখেন দুইটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং আমরা তখন অনেক ঝক্কি ঝামেলা পোহাতে মানে প্রথমে ধরে নেই হচ্ছে অনেক কিছু ধরে টরে নিয়ে তারপর দেখা যায় যে বেশ কিছুটা সময় লাগিয়ে আমরা এটাকে বের করি কিন্তু আজকে আমরা দেখে ফেলবো যে এটাকে কিভাবে সহজে করা যায়। দুইটা ক্রমিক ছাড় একটা হচ্ছে 20% তার মানে এক্স এর মান -20 এবং 15% এটাও তো ছাড় তার মানে ওয়াই এর মান -15। এইবার দেখেন ঘটনা কি ঘটে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 -20 প্লাস -15 প্লাস -20 -15 ডিভাইডেড বাই 100 করেন এটা ক্যালকুলেশন করলেই সমাধান এর ক্যালকুলেশন আসবে হচ্ছে -32 ক্যালকুলেটরে করলাম আর কি ক্যালকুলেশন আসবে হচ্ছে -32 তো এটা ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় যেহেতু নেগেটিভ দিকে গেছে তার মানে অবশ্যই এটা ছাড় দিয়েছে যেটা অবশ্য প্রশ্নেও বলা আছে নেগেটিভ দিকে যাওয়া মানেই হচ্ছে ছাড় দেওয়া পজিটিভ দিকে যাওয়া মানে হচ্ছে লাভ করা বৃদ্ধি পাওয়া। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস তার মানে এক্স সমান 20 ওয়াই সমান 10% হ্রাস যেহেতু -10 আমাদের তাহলে ঘটনাটা কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 আসলে সূত্রটা বারবার না লিখলেও হয় কিন্তু সূত্রটা বারবার লেখার একটা আমার অন্যতম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাদের দেখতে দেখতে যেন মুখস্থ হয়ে যায় এক্স এর মান 20 প্লাস ওয়াই এর মান -10 প্লাস এক্স ওয়াই এক্স এর মান 20 ওয়াই এর মান -10 নিচে 100 20 প্লাসে মাইনাসে -10 প্লাস 200 এই যে প্লাসে মাইনাসে -200 আর কি ডিভাইডেড বাই 100 তার মানে এখানে থাকবে হচ্ছে 2 -2 থাকবে উপরে 20 -10 -2 তাহলে 20 -10 মানে হচ্ছে 10 -2 মানে হচ্ছে 8 শেষ ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে হচ্ছে 8%। এখন দেখেন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 কিলোমিটার 100 বর্গমিটার এই ক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলো আচ্ছা এখানে 2টা পার্সেন্ট দেওয়া নাই তাহলে আমরা কি করব এক্স এর মান একটা মানে কাকে ধরবো আর ওয়াই এর মান কাকে ধরবো পার্সেন্ট তো 2টা দেওয়া নাই তবে একটা কথা বলা আছে যে জিনিসটা হচ্ছে বর্গক্ষেত্র তো জিনিসটা যদি বর্গক্ষেত্র হয় তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ এবং বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা হয় প্রস্থ তাই হয় অর্থাৎ একদিকে যদি 10% বৃদ্ধি করে আর একদিকেও 10%ই বৃদ্ধি করেছে একদিকে যদি 10% বাড়ায় আর একদিকেও 10%ই বাড়িয়েছে তার মানে এখানে এক্স সমানও 10 ওয়াই সমানও 10 যেহেতু বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সমান কাজে একটার কথা বললে আমরা ধরে নিচ্ছি আরেকটাও সেম এবার হিসাব করেন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 10 প্লাস 10 প্লাস 100 বাই 100 এখানে 100 ডাইরেক্ট লিখেছি মানে হচ্ছে এক্স আর ওয়াই গুণ দেন 10 10 এ 100 10 আর 10 এ 20 আর এটা তো কাটাকাটি করে থাকবে 1 21 শেষ 21% ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেয়েছে
এখন দেখেন বৃত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? বৃত্তের ব্যাস 50%, এখানেও দেখেন পার্সেন্ট দেওয়া আছে একটা, পার্সেন্ট দেওয়া আছে একটা। যখন হ্রাস বৃদ্ধির ম্যাথ কিন্তু পার্সেন্ট দেওয়া আছে একটা, তখন ধরে নিবেন এই মানে হচ্ছে সেম জিনিসই দুইবার হবে। যেরকম কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বর্গক্ষেত্র পার্সেন্ট দেওয়া আছে একটা এবং অঙ্কটা হচ্ছে হ্রাস বৃদ্ধির। যখনই হ্রাস বৃদ্ধির ম্যাথে পার্সেন্ট দেওয়া থাকবে একটা, তখনই এই একটাকেই দুইবার ধরে নেবেন, যেটা আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও করেছিলাম। x সমান 10 ধরেছিলাম, y সমান 10 ধরেছিলাম। পরের ম্যাথ যেটা বৃত্তের ক্ষেত্রে, এটাও হ্রাস বৃদ্ধির ম্যাথ কিন্তু পার্সেন্ট দেওয়া আছে একটা, পার্সেন্ট দেওয়া আছে একটা। এখানেও আমরা ধরে নিব x সমানও যা, y সমানও ওই সেম জিনিসই। হ্রাস বৃদ্ধির ম্যাথ পার্সেন্ট দেওয়া আছে একটা, ধরে নেবেন দুইবার। x প্লাস ওয়াই সমান প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। 50 প্লাস 50 প্লাস 5 5 25, 2500 ডিভাইডেড বাই 100। 50 আর 50 100 আর এই 25 125। শেষ। 125%, ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায়। এই ছিল হচ্ছে টাইপ 6 এর অঙ্ক। হ্রাস বৃদ্ধির প্রত্যেকটাই একই সিস্টেম। তো শতকরার 3 ভাগের 2 ভাগ আমরা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ শতকরাকে যদি শতকরায় বলে 66.66% আমরা কভার করে ফেলেছি। বাকিটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন কভার করব। এখন রেকর্ডিং অফ করে দিয়ে আপনাদের সাথে হালকা পাতলা একটু কথাবার্তা বলবো।